ইরান যুদ্ধের ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প চাঁদে অভিযানের পরিকল্পনা সাজিয়েছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কেননা ইরান যুদ্ধের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই ট্রাম্প বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। তাই সবার নজর অন্যদিকে নেওয়ার জন্য এমন পরিকল্পনা অসম্ভব নয় বলে মনে করছেন তারা। বিশ্বের তেলবাজার অস্থির থাকায় বিশ্বজুড়ে নানা উদ্বেগ ও আতঙ্ক ইতোমধ্যেই ছড়িয়েছে। যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর প্রয়োজন ছিল না, সেখানে গিয়ে এখন বিপদেই পড়ে গেছেন ট্রাম্প। তাই সবাইকে অর্ধশত বছর পর আবার চাঁদে অভিযানের রোমাঞ্চ দিয়ে মোহিত করতেই নাকি যুক্তরাষ্ট্রের এমন আয়োজন, বলছেন বিশ্লেষকেরা। ট্রাম্পের ইরান সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপগুলো বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। পুরো বিশ্বের জ্বালানি বাজারে আগুন লেগেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যেই নাসার আর্টেমিস 2 মিশন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 4 জন নভোচারীকে চাঁদের দিকে পাঠানো হয়। এখন প্রশ্ন উঠছে, বিশ্ব মিডিয়ার দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই কি এই মহাকাশ অভিযান এমন সময়ে সাজানো হয়েছে? ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য পূর্ণ হওয়া এবং ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারিকে সামনে আনা হয়েছে। এই উত্তেজনার ছায়ায় আন্তর্জাতিক মনোযোগ কেবল নিরাপত্তা ও সংঘাত কেন্দ্রিক সংবাদে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে চাঁদে মানুষ পাঠানোর বিষয়টা যেন স্পষ্টই বিশ্ব মিডিয়ার দৃষ্টি অন্যত্র সরানোর একটি রোমাঞ্চকর কৌশল বলে মনে হচ্ছে। নাসার আর্টেমিস 2 মিশন মূলত মানুষের চাঁদে যাওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তবে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, চাঁদে অভিযান এমন এক সময়ে নির্ধারণ করা হয়েছে যেখানে রাজনৈতিক কৌশল স্পষ্ট। ইরান সংক্রান্ত আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে এই মহাকাশ অভিযান আয়োজন করা হলে বিশ্ব মিডিয়ার নজর যুদ্ধের সংকট থেকে অন্যত্র সরানো সম্ভব। আর্টেমিস 2 মিশন নভোচারীদের 4,06,000 কিলোমিটার দূরত্বে পাঠাবে। এ পর্যন্ত মানবজাতির ইতিহাসে এইটাই সবচেয়ে বেশি দূরত্বের মহাকাশ যাত্রা। 1970 সালের অ্যাপোলো 13-এর রেকর্ড ছাড়িয়ে এটি নতুন ইতিহাস রচনা করবে। এই অভিযান নাসার জন্য এক বিরল মাইলফলক, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং আন্তর্জাতিক মনোযোগ একসাথে মিলেছে। এই অভিযান কেবল নাসার বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শন নয়, এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানও শক্তিশালী করছে। চাঁদ অভিযানের মাধ্যমে ইরান সংক্রান্ত উত্তেজনার দৃষ্টি অন্যদিকে সরানো সম্ভব হচ্ছে বলে মন্তব্য ভাসছে সমাজ পাতায়। বিশ্লেষকরা মনে করছেন, চাঁদে মানুষ পাঠানোর এই অভিযান আন্তর্জাতিকভাবে একটি ইতিবাচক গল্প হিসেবে উপস্থাপিত হচ্ছে। এটি যুদ্ধ ও সংঘাতের ভয়াবহতাকে কিছুটা ঢেকে রাখছে। বিশ্ব মিডিয়ার চোখে এটি প্রযুক্তি ও মানবতার জয় হিসেবে দেখানো হচ্ছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে সমালোচনা থেকে মনোযোগ সরাতে সক্ষম হতে পারে। আর্টেমিস 2 মিশনকে শুধুমাত্র বৈজ্ঞানিক অর্জন হিসেবে মানতে নারাজ নেটিজেনরা। অনেকের মতে এটি রাজনৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক মনস্তাত্ত্বিক প্রভাবের এক জটিল সমন্বয়, যেখানে চাঁদে মানুষের যাত্রা ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বিশ্বের দৃষ্টি অন্যত্র সরানোর সুযোগ হিসেবে কাজ করছে বলে মনে করা হয়। ইরান যুদ্ধ রূপ নিয়েছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছেন, কিন্তু সেই একই সময়ে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মার্কিন নাগরিক। নো কিংস বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া প্রতিবাদে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যুদ্ধ এখন অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। এই বিক্ষোভের চরিত্রও আলাদা। এটি শুধুমাত্র যুদ্ধবিরোধী আন্দোলন নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি সংকট এবং সরকারের ক্ষমতা প্রয়োগ নিয়ে উদ্বেগ। মানুষ কোনো একক কারণে রাস্তায় নামছে না, আর এই জায়গাটাই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি একটি কম্পাউন্ড ক্রাইসিস, যেখানে প্রতিটি সমস্যা অন্যটাকে আরও তীব্র করে তুলছে। অর্থনীতির দিক থেকে পরিস্থিতি ইতোমধ্যেই দুর্বল। 2025 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে আসে, আর এখন সেই দুর্বলতার উপর চাপ তৈরি করেছে তেলের বাজার। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা সরবরাহ ঝুঁকিতে প্রভাব ফেলছে। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর।
এই চাপ রাজনৈতিকভাবে আরও স্পষ্ট হয়ে উঠছে জরিপে। বেশিরভাগ আমেরিকান চাইছেন যুদ্ধ দ্রুত শেষ হোক, এমনকি লক্ষ্য পূরণ না হলেও, কারণ যুদ্ধ তাদের দৈনন্দিন জীবন ব্যয়ের সঙ্গে সরাসরি যুক্ত। এখানে ট্রাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তিনি যুদ্ধ চালিয়ে গেলে চাপ বাড়বে, আর দ্রুত বেরিয়ে আসলে সেটি রাজনৈতিকভাবে পিছু হটা হিসেবে দেখা হতে পারে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। রিপাবলিকান পার্টির ভেতরেও দেখা দিয়েছে মতপার্থক্য। কেউ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, আবার অনেকে দ্রুত সমাপ্তি চায়। এই বিভক্তি ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ তার রাজনৈতিক শক্তির বড় অংশই নির্ভর করে ঐক্যবদ্ধ সমর্থনের ওপর। এখন সেই ভিত্তিতেই ফাটল দেখা যাচ্ছে। সবচেয়ে বড় চাপটি আসছে তেলের বাজার থেকে, কারণ এটি এমন একটি ফ্যাক্টর যা সরাসরি ভোটারের পকেটে আঘাত করে। যদি তেলের দাম উচ্চ পর্যায়ে স্থির থাকে, তাহলে এই যুদ্ধ ধীরে ধীরে একটি ইকোনমিক ওয়ার অ্যাট হোমে রূপ নেবে। তখন বিক্ষোভ আরও বিস্তৃত হয়ে রূপ নেবে জনজীবনের সংকটে। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন সীমিত সাফল্য দেখিয়ে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সমস্যা হলো যুদ্ধের বাস্তবতা এত সহজ না। ইরান ও তার আঞ্চলিক নেটওয়ার্ক সংঘাতকে দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে, ফলে যুক্তরাষ্ট্র চাইলেও দ্রুত ক্লিন এক্সিট নিশ্চিত করা কঠিন। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে না, বরং নির্ধারিত হবে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা টেক্সাসের রাস্তায়, যেখানে মানুষ ঠিক করে দেবে তারা কতদিন এই যুদ্ধের মূল্য দিতে রাজি। আর এখানেই সবচেয়ে বড় বাস্তবতা। যুক্তরাষ্ট্র হয়তো সামরিকভাবে শক্তিশালী, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যুদ্ধটি তারা লড়ছে নিজের ভেতরে। যুদ্ধ জেতা সম্ভব, কিন্তু জনমত হারালে সেই জয়ও শেষ পর্যন্ত পরাজয়ে পরিণত হতে পারে। যুদ্ধের উত্তাপ যখন চরমে, ঠিক তখনই নাটকীয় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তার ভাষণ শেষ হওয়ার পরপরই ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প দাবি করেন ইরান নাকি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে তেহরান সঙ্গে সঙ্গে সেই বক্তব্য নাকচ করে দেয়। ফলে পাল্টাপাল্টি এই বক্তব্যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে এবং দুই পক্ষের অবস্থান স্পষ্টভাবে সাংঘর্ষিক হয়ে পড়ে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ বা প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষের সাথে ইরানের কোনো শত্রুতা নেই। তিনি জানান, এই সংঘাতকে রাজনৈতিক ও সামরিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলায় লারেস্তান ও মিয়ানে এলাকায় অন্তত 9 জন নিহত হয়েছেন। এসব আঘাতে বিমানবন্দর ও নৌঘাঁটিতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মিলেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুয়েতের প্রধান বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগে, পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ করা হয়েছে এটি ইরানের হামলার ফল। একই সঙ্গে বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে ইরানের খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক শক্তি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে না। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শত্রুর চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। এক বিবৃতিতে দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের কৌশলগত সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের তথ্য অসম্পূর্ণ। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার ড্রোন ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ এখনও অক্ষত রয়েছে।
মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক উৎপাদন এমন সব স্থানে পরিচালিত হয় যার খবর শত্রুপক্ষের নেই এবং তারা কখনো সেখানে পৌঁছাতে পারবে না। তিনি জানান, এখন পর্যন্ত যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোকে তিনি তুচ্ছ হিসেবে বিবেচনা করেন। পরিস্থিতি ক্রমেই আরো তীব্র হচ্ছে। ইরান সতর্ক করে জানিয়েছে, সামনে আরো বড়, ব্যাপক ও ধ্বংসাত্মক হামলা হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় শেষ হবে তা এখনো অনিশ্চিত এবং উত্তেজনা আরো বাড়ছে। ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। বিশ্বের প্রধান ৮০টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের গত এক মাসের প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের নতুন এক বিশ্লেষণ সামনে এসেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের ৮০টি শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মূল কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই বিশ্লেষণ প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা টাইমস নিউজ এজেন্সি, যেখানে গত এক মাসে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় দেখা যায়, সামরিক প্রযুক্তি ও শক্তির দিক থেকে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ট্যাকটিক্যাল পর্যায়ে কিছু সাফল্য পেয়েছে, কিন্তু স্ট্র্যাটেজিক বা দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যে তারা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা, প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা কিংবা সামাজিকভাবে আত্মসমর্পণে বাধ্য করার মতো বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইরান বুদ্ধিদীপ্ত ও কার্যকর যুদ্ধ কৌশল ব্যবহার করে পরিস্থিতিতে নিজেদের প্রাধান্য বজায় রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ নিয়ন্ত্রণে রাখা ইরানের অন্যতম বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, সংঘাতটি এখন ধীরে ধীরে একটি ক্ষয়যুদ্ধে পরিণত হচ্ছে, যেখানে সময়ই সবচেয়ে বড় ফ্যাক্টর, আর এই দীর্ঘস্থায়ী পরিস্থিতি ইরানের পক্ষেই কাজ করছে। ফলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামনে এখন দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। একটি হলো প্রচারমূলক বিজয় দেখিয়ে সংঘাত থেকে সরে আসা, অথবা কোনো দৃশ্যমান সাফল্য ছাড়াই দ্রুত যুদ্ধের ইতি টানা। এই গবেষণায় ব্রুকিংস ইনস্টিটিউট, সাথাম হাউস, র্যান্ড কর্পোরেশন, কাউন্সিল অফ ফরেন রিলেশন সহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মোট ৮০টি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশ্লেষণ ভবিষ্যৎ ভূরাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। Space Shuttle Atlantis on a mission to build, resupply, and to প্রায় ৫৪ বছর পর আবারও চাঁদের পথে মানুষ। বুধবার নাসার একটি বিশাল রকেটে চড়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ৪ নভোচারী। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অভিযানে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবেন, যা ভবিষ্যতে মানুষের চাঁদে ফেরার পথ আরও সুগম করবে। নতুন ইতিহাস গড়তে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা শুরু করেছে আর্টেমিস মিশন 2। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা৩৫ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের সময় প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়ে দেয় বিশাল কমলা সাদা রঙের রকেটটি। এতে থাকা ৪ নভোচারীর ৩ জন মার্কিন ও ১ জন কানাডিয়ান।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিশাল কমলা সাদা রকেটে করে 4 নভোচারী যাত্রা শুরু করেন চাঁদের উদ্দেশ্যে। উৎক্ষেপণের সময় আকাশ কাঁপানো গর্জন আর দর্শকের উচ্ছ্বাস যেন জানিয়ে দেয় মানবজাতি আবারও মহাকাশ জয়ের পথে এগিয়ে যাচ্ছে। আর্টেমিস 2 মিশনে চাঁদের পথে পা বাড়ানো 4 নভোচারী হলেন যুক্তরাষ্ট্রের রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কক এবং কানাডার জেরেমি হ্যানসেন। তাদের এই যাত্রা শুধু একটি দেশের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য, এমনটাই জানিয়েছেন জেরেমি হ্যানসেন। এই অভিযানের মূল লক্ষ্য হল মহাকাশযানটির নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা, কারণ এটি প্রথমবারের মতো মানুষ বহন করছে। প্রায় 10 দিনের এই মিশনে নভোচারীরা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবেন, যদিও তারা সেখানে অবতরণ করবেন না। মিশনের সময় ডকিং সিমুলেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানো হবে, যাতে ভবিষ্যতে আরও বড় ও জটিল চন্দ্র অভিযানের পথ প্রশস্ত হয়। এই মিশন সফল হলে মানুষের চাঁদে ফেরার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে, আর সেই সঙ্গে নতুন প্রজন্মের জন্য উন্মোচিত হবে মহাকাশ গবেষণার অসীম সম্ভাবনা। মানুষের চাঁদ জয়ের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় লিখতে এগিয়ে চলেছে আর্টেমিস 2।